এরকম ইলেকশনের আগে প্রার্থীদেরকে গুলি করা এটা তো আসলে খুবই মানে অসম্ভব একটা খারাপ জিনিস, গুলি করা। তো কথা হচ্ছে ওসমান হাদিকে কিন্তু এর আগেও অনেক নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে। উনি 14 নভেম্বর একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে নাকি 3 ঘন্টায় প্রায় 30টা বিদেশি নাম্বার থেকে ওনাকে হুমকি দেওয়া হয়েছে। আজকে হাদি ভাইকে যে গুলিবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমি জুমার নামাজের পরে পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির অপর পাশে আসার সময় আমাদের যে বিজয়নগর পুরনো কালভার্ট রোডে হাদি ভাই তার নির্বাচনী প্রচারণা শেষে জুমার নামাজের পরে রিক্সায় করে যাচ্ছিলেন। হঠাৎ করে আমি দেখলাম যে আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ভাইকে গুলি করেছে সন্ত্রাসীরা। দর্শক, কে বা কারা গুলি করেছে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আসলে খুব একটা খারাপ সংবাদ, স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে। ওনার অবস্থা আশঙ্কাজনক, ঢাকা মেডিকেলে ওনাকে ভর্তি করা হয়েছে। তো এর আগে আমরা দেখলাম যে চিটংয়ে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সাহেবকে গুলি করা হয়েছে এবং শোনা যায় যে ছোট সাজ্জাদ সেটের সাথে নাকি জড়িত ছিল। তো এরকম ইলেকশনের আগে প্রার্থীদেরকে গুলি করা এটা তো আসলে খুবই মানে অসম্ভব একটা খারাপ জিনিস, গুলি করা। তো কথা হচ্ছে ওসমান হাদিকে কিন্তু এর আগেও অনেক নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে। উনি 14 নভেম্বর একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে ওনাকে নাকি 3 ঘন্টায় প্রায় 30টা বিদেশি নাম্বার থেকে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, ওনার ফ্যামিলিকে নির্যাতন করবে এবং ওনাকে আলটিমেটলি নাকি খুনি করা হবে, এরকমও কথা বলা হয়েছে। তো এর সাথে আরেকটা কথা, সেটা হচ্ছে ওনার গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই শিবিরের সাদিক কায়েম উনি সাথে সাথে পোস্ট দিল। কি পোস্ট দিল? উনি সেই পোস্টে উনি জানে না কারা জড়িত। উনি ওসমান হাদি সাহেবের সুস্থতার জন্য কোনো প্রার্থনা, কোনো ব্যবস্থা চিন্তা না করে উনি পোস্ট দিয়েছে কি? উনি পোস্ট দিয়েছে যে এগুলোর সাথে চাঁদাবাজ তারপর হচ্ছে গ্যাংস্টাররা জড়িত, তাদেরকে প্রতিহত করার জন্য জনগণকে শক্ত থাকার, একসাথে থাকার, রেডি থাকার আহ্বান জানাচ্ছে। আর একটা অভ্যুত্থান নাকি করতে হবে। মানে ওনাদের আসলে চিন্তা কি? মানে এরকম জিনিসপত্রের সুবিধা নিয়ে ইলেকশন পেছাবে, বানচাল করবে বা অন্য কিছু না, ওনারা আসলে কি চায়? ওনাদের তো এই মুহূর্তে চিন্তা করা উচিত যে হাদি সাহেবের ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে। ওনারা এই মুহূর্তেও হাদির এরকম গুলি খাওয়া নিয়েও রাজনীতি করছে। ধিক্কার আপনাদের এরকম কুৎসিত রাজনীতির চিন্তাকে। আরেকটা কথা বলবো যে দয়া করে আমাদের যে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে একজন বসে আছেন, নাম কস্তে পদে বসে আছেন, দয়া করে ইলেকশনটা যাতে হয় সেই ব্যবস্থা করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করেন দয়া করে, ঠিক আছে? আর একজন প্রার্থীকে যেন গুলির মুখোমুখি না হতে হয়, দয়া করে এই ব্যবস্থা করেন। ওসমান হাদির সুস্থতা কামনা করছি, আল্লাহকে সুস্থ করে তুলুক। আল্লাহ হাফেজ। দেশবাসী সবাইকে সালাম, শুভেচ্ছা, জুমা মোবারক। আজকে হাদি ভাইকে যে গুলিবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমি জুমার নামাজের পরে পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির অপর পাশে আসার সময় আমাদের যে বিজয়নগর পুরনো কালভার্ট রোডে হাদি ভাই তার নির্বাচনী প্রচারণা শেষে জুমার নামাজের পরে রিক্সায় করে যাচ্ছিলেন। হঠাৎ করে আমি দেখলাম যে একটা মোটরসাইকেল ঘুরান দিয়েছে, অর্থাৎ হাদি ভাই যখন রিক্সায় বসাচ্ছিলেন তখন হাদি ভাইকে টার্গেট করে ব্যারেন্টের উপরে গুলি করা হয়েছে। গুলিটা লেগেছে পর্যাপ্ত পরিমাণ এখানে। তো আমি দেখার সাথে সাথে হাদি ভাইয়ের সাথে একজন পিছিয়ে আর একজন সমবয়সী একজন বড় ভাই ছিলেন। তো আমি দেখলাম যে তারা দুজন, এবং হাদি ভাইকে আমার সাথে সাথে রিক্সায় তুলেছে। আমিও গিয়ে দৌড়ে হাদি ভাইকে রিক্সায় তুললাম। তো আমি যখন হাদি ভাইকে তুললাম, পাশাপাশি আর এক রাউন্ড গুলি করা হয়েছে। গুলিটি আল্লাহর রহমতে, আপনাদের অশেষ মেহরবানি, আপনাদের দোয়ায় সেই গুলিটি আমার গায়ে লাগেনি, আমি বসে গেছি। এবং হাদি ভাইয়ের গুলির পরে রক্তগুলো এখানে কানে ঢুকে গিয়েছে। তো হাদি ভাইকে আমি রিক্সায় করে ঢাকা মেডিকেল নিয়ে গিয়েছি। যেহেতু আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক অধিকার পরিষদের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি, সেক্ষেত্রে হাদি ভাইয়ের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, আর হাদি ভাই আমাকে তেমন কোনো চিনে না। যখন আমি দেখলাম যে হাদি ভাইয়ের এই অবস্থা, সেক্ষেত্রে আমি হাদি ভাইয়ের গুরুতর অবস্থা দেখে হাদি ভাইকে একটা রিক্সায় করে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে যাই। আমি অনেকগুলোকে রিক্সাকে বলি, কেউ রিক্সা তুলতে রাজি হয় না, একজন রিক্সাওয়ালাকে জোর জবস্তি করে হাদি ভাইকে ঢাকা মেডিকেল নিয়ে যায়। তো অনেকে আমাকে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, বা অনেকে জিজ্ঞেস করছেন আমি এখন কোথায় আছি। আমি এখন পল্টন আমাদের পার্টি অফিসে চলে এসেছি। তার কারণ হলো, ওই জায়গায় আমি যখন যাই দেখলাম যে আমি যখন লাইভ করছি, কিছু লোক আমার লাইভটিকে বাধা দিচ্ছেন যেন আমি হাদি ভাইয়ের বিষয়টি দেশবাসীর কাছে স্পষ্ট বার্তা না দিতে পারি। একই সাথে যখন আমি দেখলাম যে হাদি ভাইয়ের খুবই ব্লাড প্রয়োজন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, ব্লাড প্রোগ্রামে ওইখান থেকে গিয়ে একজন ছাত্র ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনে হাদি ভাইয়ের জন্য রক্ত ব্যবস্থা করি। একই সাথে সেখানে মানুষ বের হচ্ছে এবং অনেকে নানান ধরনের বিভ্রান্ত দিচ্ছেন
বলছেন যে মোটরসাইকেল 3টা ছিল, 4টা ছিল, আসলে না, মোটরসাইকেল ছিল একটা, সেখানে 2জন লোক ছিল হেলমেট পরা। একই সাথে আমি যখন এই অবস্থা দেখেছি, তারা মোটরসাইকেল টান দিয়ে পালিয়ে গিয়েছে। তারা কে বা কারা এটা আমি হয়তো চিনি না, যেহেতু ঢাকা 8 আসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনীতির মাঠ। এখানে অনেক ধরনের রাজনৈতিক সিন্ডিকেট হচ্ছে। যেহেতু ওসমান হাদি তিনি একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এবং তিনি ছাত্র জনতার ব্যাপক সাড়া পাচ্ছেন, 8 আসনের মানুষের সাড়া পাচ্ছেন এবং একই সাথে দলমত নির্বিশেষে সবাই হাদিকে পছন্দ করেন। হাদির কথাগুলোকে, তিনি আমাদের একজন জুলাইয়ের অন্যতম বীর, যে কিনা আমাদেরকে জুলাই আন্দোলনে অনেক সহযোগিতা করেছেন, জুলাই আন্দোলনকে প্ল্যাটফর্ম করে চালিয়ে নেওয়ার অনেক সহযোগিতা করেছেন। সেই ক্ষেত্রে আমি হাদি ভাইকে অনেকটাই পছন্দ করি। তো হাদি ভাইয়ের এই অবস্থা দেখে আমার কাছে খুবই খারাপ লাগলো। আমি দেখে এটা দেখার পর আমি বিশ্বাস করতে পারলাম না যে একজন হাদি ভাই কোনো লোক নিয়ে চলাফেরা করে না, অথচ তাকে মারার জন্য এত পরিমাণ, মানে তারা রাজনৈতিক বন্দোবস্তের জন্য কতটা নিকৃষ্ট হলে এই কাজটা করতে পারে। একজন হাদি, সে সাধারণ ঘরের সন্তান, তাকে মারার কি প্রয়োজন? সে জাতীয় নির্বাচনে অংশ নিবে, এটাই তো স্বাভাবিক। তরুণ নেতৃত্বের মাঝে বাংলাদেশ গঠিত হবে, এটাই তো স্বাভাবিক। এখন তাকে মারা কি কোনো জরুরি কিনা এটা হয়তো আমি জানি না। রাজনীতির বন্দোবস্ত তরুণরাই নতুন করে সূচনা দিবে, এটাই তো স্বাভাবিক। এই দেশে একজন হাদি আজকে রক্তাক্ত, জাতীয় নির্বাচনের আগে তফসিল ঘোষণার পরে এই অবস্থা আসলে আমরা এই বাংলাদেশ চাইনি। আমরা দেখেছি বিগত সময় ফ্যাসিবাদের দোসররা, আওয়ামী লীগের দোসর এইভাবে বেলুন করে মারতেন। সুতরাং আজকে হাদিবার যে অবস্থা, হাদিবার যে গুরুত্বপূর্ণ অবস্থা, আপনারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন। মেডিকেলের সামনে মিডিয়া আমাকে ধরছে, একের পর এক আমার পাশে দিয়ে প্রথম যে লোকজন ঘোরাঘুরি করছে, পথে দেখা দিচ্ছে, কেউ আমাকে সন্দেহ করছে, কেউ আমাকে চেষ্টা করতেছে। সেটা কিন্তু আমি সেখান থেকে সরে আসি। তার কারণ হলো আমারও জীবনের একটা নিরাপত্তা আছে। যেহেতু আমি হাতিকে থেকে বাঁচিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি জীবনের একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা খুবই প্রয়োজন। এখন হাতি দায়িত্ব আমার দলের লোক, আমি হাতিকে ভালোবেসে তাকে নিরাপত্তা, তাকে বাঁচানোর জন্য আমার সহযোগিতা করা দরকার। যেহেতু আমি একজন রাজনৈতিক সহযোগিতা, সেক্ষেত্রে সবাই আমাকে বিরক্ত রাখেন। দয়া করে আপনারা হাতি ভাইয়ের জন্য দোয়া করেন এবং আপনারা সবাই প্রস্তুত থাকেন। আমাদের এই যে কিছু আগে নুরু ভাইকে এভাবে রক্তাক্ত করা হচ্ছে, একসাথে নুরু ভাই পরে হাতিকে রক্তাক্ত করা হচ্ছে, হাতিকে মেরে ফেলানোর একটা সহযোগিতা হচ্ছে। এইভাবে একের পর এক যারা ছোটখাটো রাজনীতিবিদ, যারা তরুণ সমাজের দিচ্ছে, তাদেরকে মেরে ফেলার জন্য একটি সহযোগিতা হচ্ছে। এই দেশে এই জাতীয় নির্বাচন আগে আশা করবো করে মনে হয়। এই অবস্থায় আমাদের সকলকে সতর্কতা বজায় রাখা উচিত। একই সাথে আমি সকলকে আবার অনুরোধ করব তরুণ সমাজকে এগিয়ে আসার জন্য। ভয় নয়, ভীতি নয়, আসুন সবাই ঐক্য করুন। সন্ত্রাসদেরকে দমন করতে হলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আপনাদের কাছে দ্রুত অনুরোধ, কোনো সন্ত্রাসকে ভয় করবেন না। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সন্ত্রাসদের হাত থেকে যদি এই সকল অস্ত্র কেড়ে না নিতে পারে, তাহলে এই নির্বাচন কোনোভাবেই হবে না। এই নির্বাচনকে বর্জন করা হবে, এই নির্বাচনকে আটকে দেওয়া হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই হাদির সন্ত্রাসী, যারা হাদিকে মারার জন্য চেষ্টা করেছে, তাদেরকে যদি বের করতে না পারে তার প্রশাসন, তাহলে আমরা যদি বের করতে না পারে, তাহলে আমরা এই নির্বাচন তাহলে আমরা এই নির্বাচন কোনোভাবেই হতে দিব না। কারণ এতে আমাদের বিপ্লবী তরুণদের জীবনের ঝুঁকিপূর্ণ আছে। সুতরাং একই সাথে আমি দেশবাসীর কাছে আবারও বার্তা দিচ্ছি, আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকব। দলমত নির্বিশেষে সকল সন্ত্রাসদের বিরুদ্ধে আমি আপনাদের পাশে থেকে ঐক্যবদ্ধ হব। কে আমাকে মারবে, কে আমাকে খুন করবে, কে আমাকে গুণ করবে, সেটা আমি জানি না। আমি সেটিগুলোকে তোয়াক্কা করি না। রাজনীতি যেহেতু করতে এসেছি, মৃত্যু একদিন আসতেই। সেই মৃত্যুর কথা ভেবে, পরিবারের কথা না ভেবে, দেশবাসীর কথা ভেবে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। যারা সততার সাথে দেশের জনগণের জন্য কিছু করবে এবং দেশের তরুণ সমাজের জন্য কিছু করবে, হাতির মতন যেই ব্যক্তিরা তরুণ সমাজের পাশে দাঁড়াবে, আমি তাদের পাশে দাঁড়াবো। বিন্দু পরিমাণ ভয় নয়। আমরা বলেছি ভয় আমাদের নয়। আপনারা যদি আমাদেরকে মারতে চান তাহলে বলুন, আমরা সরাসরি বুক পেতে দিব, আপনাদের সামনে যাবো, আপনারা আমাদেরকে মেরে ফেলান, আমাদের কোনো আফসোস নেই। কিন্তু রাজনীতির পরিবর্তন, রাজনীতির বন্দোবস্তের পরিবর্তন, হামদামের পরিবর্তন, একে অপরকে খুন খারাপির পরিবর্তন, এগুলো আমরা আনবই।
এগুলো আমরা আনবই, এটা আমাদের ওয়াদা। এগুলাতে আনার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি। দয়া করে দেশবাসীর কাছে আমি বলবো আপনারা সকলে প্রস্তুত হন। হাদী ভাইয়ের জন্য আমরা সবাই মাঠে নামবো এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ প্রয়োগ করব এবং তার প্রশাসনকে চাপ প্রয়োগ করব। একই সাথে এই নির্বাচনের আগে যদি প্রত্যেকটি মানুষের জীবন নিশ্চিত না করতে পারে তাহলে এই নির্বাচনকে আমরা বর্জন করে দিব, এই নির্বাচনকে আমরা ঠেকিয়ে দিব। আমরা যদি দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারি জুলাইয়ের বিপ্লবীরা, তাহলে এই দেশের মানুষ আবার 55 বছরের জন্য কিংবা 100 বছরের জন্য আবারও এক স্বৈরাচারের কাছে আটকে যাবে। এই দেশে দর্শন হবে, খুন হবে, রাজধানী হবে, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না। সুতরাং সবাইকে আমি আমার স্পষ্ট বার্তা দিচ্ছি, আমি আমার জীবনের ভয় করি না, তবে আপনাদেরকে বলবো পাশে থাকুন, পাশে পাবেন ইনশাল্লাহ। সকল সন্ত্রাসকে দমন করে একটি সুস্থ, নিরপেক্ষ, স্বাধীন বাংলাদেশ গড়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। গণ অধিকার পরিষদ সকল ছাত্র জনতার পক্ষে আছে এবং গণ অধিকার পরিষদের সকল তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে উঠাবে। সেই ক্ষেত্রে আমরা কোনো ভয় ভীতি, কারো হুমকি দামকি ভয় পাবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কেবলমাত্র নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এখনই যদি দেশের অবস্থা এরকম হয় তাহলে নির্বাচন সুস্থভাবে হবে এটা আশা করা যায় কিভাবে? আমার বুঝে আসে না। দর্শক, এই সরকারকে নির্বাচন সুস্থভাবে দিতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? এবং হাদী ভাইয়ের উপরে কারা হামলা করতে পারে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।